নাম আব্দুল লতিফ। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রি ঘুরেছেন ঢাকার অলিগলি। বয়স মাত্র 16, তবুও দুঃসাহসিক মনোবল নিয়ে ঢাকার অলিগলি ঘুরে বেরিয়েছেন। স্মৃতিপটে সংরক্ষণ করেছেন মুক্তিযুদ্ধের নানান ঘটনা। আজ আমরা তার কথাই শুনব। চলুন তাহলে। আগে তো দেখতাম পাক বাহিনীরা বর্জুত লাত্তি মাত্র বাঞ্চুত করে গাল দিত। হ্যাঁ, বন্যেরও আকাম করছে আর ওইও লাত্তি গেছে, এরকমই হয়েছে। বাঞ্চুত ছাড়া কথা বলতো না, তার থেকে আমরা রক্ষা পাইছি। আমরা হয়তো একবার না খাইও থাকি তো শান্তি, কিন্তু কি দেশটা স্বাধীন হয়েছে, বাংলার কথা বলতে পারি, 10 জনের সাথে কথা বলতে পারি, আমাদের এটি সবচেয়ে পাওয়া। জনসভা হইব, তো জনসভার ভিতরে আমরা সবাই যোগ দিচ্ছি, গেছি, দেখছি দেশে ভক্তিযুদ্ধ আছে, এই করতেছে। তারপর অনেক লোক হয়েছে, লোকের অভাব নাই, জায়গাও পাই না। তারপর আমরা বট গাছের উপরে উঠা শুনছি, দেখছি। তখন ওই জনসভার স্টেজটা বানাইছিল আপনার ওই মন্দিরের সামনে, চতুর্দিকে মাইকিং ছিল, লক্ষ লক্ষ মানুষ। রাত্রে আমি শব্দ শুনলাম গুলির আওয়াজ, বিধম গুলির আওয়াজ, ফায়ারিং এর আওয়াজ। তখন ঘরতে বাইরে দেখি কি মানুষ সবাই দৌড়ি করে ছোটাছুটি করতেছে। এখানে আসলাম তেজগাঁও, এখানে আইসা এখানে আইসা দেখি কি অনেক লোকজন গাছ কাইটা আইল্যান্ড রূপে রাস্তার উপরে ফালাইতেছে, যেটা পাক বাহিনীরা তখন ভিতরে না প্রবেশ করতে পারে। এদিকে ওরা কল করছে ক্যান্টনমেন্টে কল করে ওরা বোলডোজার আছে, বোলডোজার দিয়ে গাছগুলো সম্পূর্ণ গাছগুলো সরাই তারপরে তারা ভিতর প্রবেশ করছে, টাউনের দিকে প্রবেশ করছে। করার পর রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালাইছে, ইউনিভার্সিটির এখানে ছাত্রদের উপর আক্রমণ চালাইছে। আর শুধু খালি গুলির আওয়াজ, ট্যাঙ্ক কামানের গুলির আওয়াজে মানুষ অস্থির হয়ে গেছে। তারপর অনেক লোক মারা গেছে, অনেক লোক মারছে। আপনি কই ছিলেন তখন? হ্যাঁ, আপনি তখন কোথায় ছিলেন? আমি তো তেজগাঁও ফার্মের স্পটে ছিলেন? আমিও কিনেছিলাম। যে এত আওয়াজ, বোমের আওয়াজ, গুলির আওয়াজ, এলএনজির আওয়াজ, ঠাটা 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 ধুম, এরকম আওয়াজ। তারপরে এই আওয়াজটা আমরা শুনতে আছে, সবাই কাপড় উঠে গেছে, কি হইলো দেশটার মধ্যে, কি না হইলো। মা বাবারা আতঙ্ক গেছে, অনেক মানুষ ছোটাছুটি করতেছে, ঘর বাড়ি পালাইতে যে জানা পাচ্ছে তেমনি চলে গেছে। তো একদিন ওদিনকেই ট্যাঙ্ক কামান নিয়ে এসেই আলাদা মার্কেটের এখানে কতগুলো ঘর বাড়ি ছিল, তার আগুন লাগাই দিছে। দেওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি পুড়ে থাকা, মানুষও মারা গেছে ভিতরে। ওই পুষ্কুনির এখানে বিরাট বড় পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনির নাম ছিল লাল দিঘি পুষ্কুনি। এই দূরে ওরা পাড়াপাড়ি সবাই যে জন্য পাশে এমনি চলে গেছে। আর যারা আসলো তারা অনেক কষ্ট দুঃখিত দিন কাটাইছে। তারপরে লোকজন, আমরাও টিকতে পারি নাই। আমরা এখান থেকে পাক বাহিনীর জ্বালা যন্ত্রণায় নার্সিংটি করে বাড্ডা গেছিলাম। ওই সঙ্গে অনেক শীত, বাড্ডায় দেখে কি আমাকে ঘরের সামনে দিয়ে ওই পাক বাহিনীরা চলাফেরা করতেছে। তা আমরা করছি কি পুষ্কুনি আসলে পুষ্কুনি ভিতরে সবাই নিয়ে মাথা উঁচু করে নিঃশ্বাস টানতারি পুষ্কুনির ভিতরে শীতের মধ্যে। মুক্তি বাহিনীরা আইসাইরা জায়গা একটা ফিট করে তারপর আক্রমণ করছে, পাক বাহিনীর উপরে ঝাঁপাই করছে, আক্রমণ করছে, একটা ফিট করছে, জায়গা টেম্পে উড়াই দিছে। খালি লাশ, এদিকে লাশ, ওদিকে লাশ, খালি মায়ের খাওয়ার লাগে মারছে। আর ওই রক্তাক্ত অবস্থা, আহত হয়েছে, কত নিহত হয়েছে, এটা হিসাব নেই। কোনো যুদ্ধ চলাকালীন অবস্থায় রেলে কি কোনো চলাচল কি বিঘ্ন করছে কিনা? বিঘ্ন করতে সারাদিন ট্রেন চলতো না। হ্যাঁ, চলছে
একটা ট্রেন চলছে সারাদিন। এই আড়িখোলা এখানে, আড়িখোলা মোবাইলের ওদিকে ট্রেনটা এই সাইডে থাকতো, এই সাইডের মানুষ ওই সাইডে, ওদিকে আবার একটা ট্রেন থাকতো, এই মানুষ ওদিকে যেত। ওই যে ব্রিজ উড়ায় ভালো হয়েছে মুক্তিবাণীরা, শিফটিংয়ে ওই ট্রেনে উঠতো, তারপরে যেত। আচ্ছা, তো ব্রিজের এখানে আবার পাক বানিয়ে তাঁবু টাঙ্গাইয়া থাকতো, হ্যাঁ, তাঁবু টাঙ্গাইয়া থাকতো। এই যে ওদিকে গ্রামে গ্রামে মানুষের ধরে ধরে লইতো, অনেক মহিলা মেয়ে দিকে নিয়ে যেত, কেউ ছাগল মুরগি নিয়ে যেত। যাত্রীগণ আছে কবে ওই মনে করেন যে তারা পাক বানিয়ে কোন থামায় থামায় জিজ্ঞাসা করতো যদি হিন্দু না মুসলমান, যদি বলতো যে মুসলমান কর্মা কর, হ্যাঁ, কলমা যে করতো তাদের কিছু করতো না। আর যদি যে কলমা জানতো না তাদের লুঙ্গি কিংবা যাই প্রোগ্রাম থাকতো না, উলঙ্গ করে দেখতো। এটা করতো কি, যদি একটা হিন্দু ওই ব্যানার চারটা পাওয়াই তো গেট দিয়ে। রেলে এরকম ধরপাকড় দেখছেন কিনা আপনি? হ্যাঁ, আমি দেখছি। দেখছেন না? অনেক লোকজন ধরে ধরে ওদের মানে তাঁবু টাঙ্গায় না গাড়ি ছিল, ডজ গাড়ি, হ্যাঁ, বড় ট্রাক ডজ গাড়ি এটা, হ্যাঁ, ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ধরে ধরে লয়ে যেত গা, চক্ষু বাঞ্জা আর পিছন দিয়া লয়ে যেত গা। আমি এইটাও দেখছি, আমরা এই যে 1 নম্বর শাহালি মাজার এদিকে, হ্যাঁ, যে একটা শহীদ মিনার হয়েছে পুরান টাউনে থেকে, অনেক বৈজ্ঞানিক, অনেক ব্যবসায়ী আইনা চোখ বাইন ডাইন ডাইন ওখানে ফায়ারিং দিয়ে মার। তারপরে যে পাকবাণীরা যেমন পারছে হেলিকপ্টার দিয়ে 250 পাউন্ড 500 পাউন্ড বোম জায়গা জায়গা ফালাইছে। একটা ফালাইছে তেজগাঁও রেলগেট ইনস্টলেশন মাদ্রাসার এখানে, একটা শোরুম হয়ে গেছে। কত 250 পাউন্ড 500 পাউন্ড বোম ফালাইছে, একটা শোরুম হয়ে গেছে, ফাটে নেই। আচ্ছা, নিজে আমরা যাই দেখতাম। আপনি পুরো ঢাকা শহর ঘুরতেন তাই না? ঘুরে ঘুরে দেখতেন বিভিন্ন জায়গায়? দেখছি, যেখানে যেখানেই দেখতাম তখন যাই যাই দেখতাম। তখন তো আমাদের বয়সের ছেলেবেলা দেখতে তো ওরা মারতো, তখন তো মানুষের পাড়ানো তো কান্দে দেয়, যে এমন একটা যন্ত্রণা থেকে বেঁচে গেছি, তাই না? জাল্লা আমাদের বাঁচায় রাখছে, দেশটা স্বাধীন হয়েছে এই মুক্তিবাহিনীর জন্য, মুক্তিবাহিনীর জন্য দেশটা স্বাধীন করছে, হ্যাঁ, খুব খুশি। তারা অপিনে মনে করতেছে, আমরা কত এসলার দর্শি লাগছি, হ্যাঁ, খুশিতে। আর সবসময় তারা জয় বাংলা উৎসব করছে। আমরা এখন নতুন জীবন পাইছি, বিশ্বে নতুন জীবন খুঁজে পাইছি। অতিষ্ঠ হয়ে গেছি, খালি মরার বাকি ছিল, আল্লাহ বাঁচায় রাখছে, নাহলে বাঁচার কোনো উপায় ছিল না। আমাদের সামনে অনেক লোক মারা গেছে, বাস আমাদের জীবিকা কি? আমরা তো তখন তো কাম কাজ করি নাই, ওর সঙ্গে তো স্কুল লাইফ, পড়াশোনা করছি। আমরা তেজগাঁও বিকাশ পাপে স্কুল, আমি ছাত্র ছিলাম। আমি দেখছি যে জায়গা জায়গা আগুন তো লাগাই দিছে, ঘর বাড়ি জ্বালা দিছে, ঘর গোডাউন জ্বালা দিছে। আমি বেশ মোটামুটি চলাফেরা করছি এদিক সেদিকে, অনেক ক্ষয়ক্ষতি তো করছে। তারা অত্যাচার তো আর কম করে নাই। ক্ষয়ক্ষতি তো মনে করো সারা বাংলাদেশে হয়েছে, সারা বাংলাদেশে আনাচে কানাচে এমন কোনো জায়গা পাপ নাই যেটা না হয়েছে, সব জায়গায় হয়েছে। বেশি আপনার ঢাকার ভিতরে আক্রমণটা বেশি হয়েছে। তো যেটি মারা গেছে, যেটি বাঁচছে তারা তো জানলে পলাইছে, পলায় যাই তো মনে করেন যে ভারতে গেছে গা, এর লোক আর 2-1 লয়ে গেছে, যাই এইটা যে মুক্তি বাহিনী গঠন করছে। নাহলে তো দেশটা তো তাড়াতাড়ি স্বাধীন হইতো না। আমরা তো মনে করেন যে আমাদের পরিচিত, দেশটা আমার পরিচিত, আমি এখান থেকে যাবো নরসিংদী, আমার জানা আছে কেমনে কেন যাবো। আর হঠাৎ করে একটা লোকে তো পাকিস্তানি তো লোকে তো জানলো না যে নরসিংদী কীভাবে যাবো। ওরা ডোরিং দেখবো, ম্যাপ দেখবো, কত কিছু দেখবো, আমাকে তো দেওয়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট যাই অ্যাকশন, তাই না? তারা মুক্তি বাহিনীরা ডাইরেক্ট আইসেই অ্যাকশন করতে, যে ওখানে ক্যাম্প আছে, ওখানে কি আছে, মুক্তি বাহিনী খুঁজ রয়েছে, কোন জায়গায় কটা ক্যাম্প আছে, কোন জায়গায় কটা ফৌজ আছে, কি লোকেশন যে গেলে তাদের আক্রমণ করতে পারবে, এইভাবে করছে। এইটাই ছিলাম যে কিভাবে আমার পেট
নির্বাহ করবো। আমাদের তো বেতন দিত না, বাবা তো বেতন পাইতো না, 9 মাসে কোনো বেতন পাইতো না। আমরা বড় কষ্ট করে চলছি। এই 9 মাস গেছে বলছি না, আমাদের 9 মাস না, আমাদের 9 বছর গেছে। বেহারিয়া তো করছে, পরে তারা বেহারিও করছে। বেহারিও করলেও মনে করেন যে বাঙালিরা তেমন একটা প্রতিবাদ করতে পারে নাই, কেন আমরা সংখ্যাগরিষ্ঠ তো বেশি। কিছু করলে বললে মনে করেন যে তাদের পাকবানি ঘটে কেমন ভাষণ যদি না দিত, তাই দেশ স্বাধীন হতো না, বাংলা ভাষা কথা বলতে পারতাম না। সেই তো আমাদেরকে চোখ ফুটাই দিচ্ছে, আমরা চোখে দেখতে পাই। আর চোখ ফুটাইছে আপনার ভারতে। ভারত যদি আশ্রয় না দিত, তা আমরা জীবনও আমরা কুড়াইতে পারতাম না। তাহলে খাওয়ান টাওয়ান এই যে আশ্রয় দিছে, চিকিৎসা। অস্ত্র দিছে, চিকিৎসা সব কিছু দিছে, তাহলে আমরা দেশকে এমনি পেয়ে গেছি গে। আর সে ভারত আমরা দেখতে পারি না। ভারতে আমাদের উপকার করলো, আমরা তো দেশই পাইতাম না। দেশি ভাই। হ্যাঁ, পাকিস্তানের আমরা কিনা করছে, খুব অন্যায় কাজ করছে। মানুষ মুসলমান মুসলমান দাবি করি আমরা, দেশটা সুন্দর চলো, মানুষ শান্তিভাবে বসবাস করুক। হ্যাঁ, শান্তি, আর কিচ্ছু না।